গুড মর্নিং সবাইকে। আশা করি প্রত্যেকে ভালো আছেন আর আমিও আগের থেকে অনেক ভালো আছি। এই দেখুন সকালের যে রৌদ্রটা মানে কি সুন্দর, ঠিক আছে? এটা আমাদের মাঠের দিকটা, মানে এটা পূর্ব সাইড। গুড মর্নিং সবাইকে। সুখেন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আজকে আমি একটা সারপ্রাইজ দেবো, ঠিক আছে? তো সারপ্রাইজটা কি? সারপ্রাইজটা আশা করি আমার মায়েরা, বোনেরা আর দিদিরা খুব খুশি হবে, ঠিক আছে? দিলে পরে। তো একটু কথা বলে নিই, তারপর ডাইরেক্ট দেখাচ্ছি ক্যামেরা দিয়ে। মানে আমার বলো তো কী হয়েছে একটা সমস্যা, কারণ এর আগে তোমরা হয়তো অনেকেই যারা আমাকে চেনো জানো, ঠিক আছে? ভিডিও দেখেছো। আমি যখন কথা বলি না একটু ফোঁটা তুতলে যাই, কারণ অনেক মেডিসিন খেয়েছি তো জীবনে, মানে 3-4 বছরে বাবা মরার পর অনেক। যেমন ভেলুরে গিয়েছি, সেখানে অনেক দিন ট্রিটমেন্ট চলেছে, ঠিক আছে? কেবল একটা চুলও পেকে গেছে, একটা দুটো। হুম। তারপর মানে আমাদের খানদানে কিন্তু কারো চুল পাকে না অত সহজে। হুম। 60 বছর না হলে অত সহজে চুল পাকে না, এই রোগটা নেই। একমাত্র আমারই একটা দুটো পেকেছে, জাস্ট একটা দুটো। তারপর হায়দ্রাবাদ এআইজিতে, ওখানে ট্রিটমেন্ট হয়েছি। ঈশ্বরের কৃপায় আর তোমাদের ভালোবাসা, মা বাবার ভালোবাসার জন্য এখন সুস্থ আছি, মানে সব দিক থেকে সুস্থ। কোনো দিক থেকে আমার জীবনে আর কোনো অসুবিধা নেই, ঠিক আছে? মানে যাকে বলে হ্যাপি। তো এই এতদিন ঠিকঠাক তোমাদেরকে আমি ভিডিও দিইনি, আর কেন দিতে পারিনি, ঠিক আছে? অনেকের মনে কোশ্চেন থাকতে পারে। আমার একটি বোন, আমি নামটা ভুলে গেছি, সে আমার ফেসবুকে, মানে আমার একটা ফেসবুক পেজ পেজ আছে, তার নাম হলো সমাজ সেবক। তো সেখানে ওই বোনটা কমেন্ট করছিল, আমি একদিন লাইভ করছিলাম, লাইভ ভিডিও। তো বলছিল যে দাদা, তুমি ভিডিও কেন দিচ্ছ না, ব্লগ ভিডিও? তো আমি বলছি যে ভিডিও কেন দিচ্ছি না, তো সেটা তো আমি তখন বলিনি কিছু। তো আমি বলি না, সিক্রেটটা তোমাদেরকে আমি পরেই দেবো। কারণ অনেকে অনেক কিছু, এটা নিয়ে অনেকের মানে ভাবনাধারা আছে, যারা আমার শত্রু তারা তো অনেক কিছু ভেবে রেখেছে। তারা কেউ বলছে, কমেন্ট করছে যে আরে ওকে তো কেস দিয়েছে তাই ও ঠান্ডা হয়ে গেছে। কোনোদিন না, আজও পর্যন্ত। বললাম তো, ওই সকালবেলা করে সূর্যদেব, ওই দেখো সূর্যদেব, ঠিক আছে? সূর্যদেবকে সাক্ষী রেখে বলছি, আমার নামে এখনও পর্যন্ত কোনো নোটিশ আসেনি। আর যদি কেস হয়ে থাকে তো কী হয়েছে ভাই? মানুষের জন্য থানা, পুলিশ, জেল, হাসপাতাল, এগুলো মানুষের জন্য। এতে মান সম্মানের কিছু না। মান সম্মান কখন যায়? যখন আমি কোনো চুরি করব, ধরা পড়বো, ঠিক আছে? যখন আমি মার্ডার করব, ধরা পড়বো, সেগুলো মান সম্মানের। কেউ কারো বিরুদ্ধে একটা মিথ্যা মামলা করলো, তাতে আমি বড় কিছু হয়ে গেল, সে এরকম কিচ্ছু না। সে করলে তো আমিও করতে পারবো ভাই। আইনের পার্টটা কিছুটা হলেও আমি পড়েছি, আর আমি জানি সেই জিনিসগুলো, যে কীভাবে কোথায় কী খোঁচা দিতে হয়, ঠিক আছে? তো সেই পার্টটা আশা করি আমাকে শেখাতে হবে না। আমি এরকম একটা ছেলে, না অন্যায় করি না অন্যায় সই। কারোর সাথেও যদি অন্যায় হয় সেটাও আমি দেখতে পাই না, আমি তারও প্রতিবাদ করি। হ্যাঁ, তারা যদি কখনও যদি আবার আমাকে নিয়ে উল্টোপাল্টা কিছু বলে, এইবার 7 ঘাটে জল খাইয়ে পুরো ছেড়ে দেবো, ঠিক আছে? অত সহজে ছাড়ছি না। তো আমি এই জন্য থেমে গেছি, কারণ আমি ওদের মতো অভদ্র নয়, আমি যথেষ্ট সভ্য। তো আমি চাই না যে কাউকে নিয়ে বাজে কিছু করার বা বলার। আমার এটা খুব কষ্ট করে এই জায়গাটা তোমরা আমাকে তোমাদের ভালোবাসায় পেয়েছি, আর আমি সেটাকে নষ্ট করতে চাই না। হ্যাঁ, আমি আমার লাইফের পার্সোনাল জিনিসগুলো, মানে আমি এই লাইফে যে একা একটা ছেলে কতটা স্ট্রাগল করেছে, কীভাবে একাই পৃথিবীর সাথে লড়াই করছি, কীভাবে সেই কষ্টের দিনগুলোকে পার করে এসেছি, আশা করি এই জিনিসগুলো তোমরা যখন আস্তে আস্তে, আমি একদিনে তো আর সব শেষ করতে পারবো না, যখন তোমাদেরকে আমি একটু একটু করে শেয়ার করব, আশা করি তোমরা যারা আমার মতো এরকম মানে একা আছো, বা এই ধরনের সিচুয়েশনে চলছো, যে কারো মায়ের অসুখ বা বাবার অসুখ, বা ফ্যামিলির কারো এরকম, যে চারিপাশ থেকে সমস্ত রকম মানে গ্রাস করে ফেলেছে তোমাদেরকে, মানে চারিপাশ থেকে শত্রু বলো বা সংসারে অনটন বলো, এই জিনিসগুলো। তো তোমরা আমাকে দেখে অন্তপক্ষে শিখবে, বা শিখার কথা না, মানে একটু হলেও তোমরা সাহস পাবে, যে ও যদি এইটুকু বয়সে, মানে আমি 22 বছর থেকে আমার জীবনের লড়াই শুরু হয়েছে, 22 কি 23 বছর, মানে যখন আমি কলেজ লাইফ ইতি টানি, কমপ্লিট করতে পারিনি, ঠিক আছে? তো এই যে মানুষের যে আশার হয় না, এই এফেক্টটা, এই যে আমি কথা বলতে গেলে একটু তুতলে যাই, এটা আগে আমার মধ্যে ছিল না। আগে আমি আরও ট্যালেন্টেড ছিলাম। আমার 12 ক্লাসের তোমরা যদি রেজাল্ট দেখো না, 64% নাম্বার আমার 12 ক্লাসে, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে থেকে ভালো রেজাল্ট ছিল, সব কিছুতে সব ঠিক ছিল লাইফের। তো আমি পাগল হয়ে যাইনি, এটা আমার সৌভাগ্য। আর আমি এখনও পর্যন্ত সুইসাইড করিনি। মানে আমার জীবনে যেই জিনিসগুলো ঘটে গেছে, অনেকটা সহ্য করেছি জীবনে, অনেক কষ্ট, অনেক আঘাত এই বুকে একা নিয়েছি। কখনো না নিজের মা বাবা, না নিজের দিদিকে শেয়ার করেছি, ঠিক আছে? মানুষের তো একটা শেয়ারের জায়গা থাকে, যে এখানে শেয়ার করলে পরে রিলিফ পাবো, বা কোনো ছেলের গার্লফ্রেন্ড থাকে, ঠিক আছে? আর আজকাল যুগের আর কি বলবো, প্রেম ভালোবাসা ওটা তো নাই বললাম, ঠিক আছে?
মানে দিতে পারলে ভালো, না দিতে পারলে ভালো না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, সবাইকে বলছি না এই কথাটা কিছু। তো চলো আর বেশি লেট না করে তোমাদেরকে আমি সারপ্রাইজটা এবার তোমরা নিজে চোখে দেখে নাও। এই যে এটা বলো কার জমি জল দেওয়া হয়েছে, এটা হলো আমার জমি, ঠিক আছে, যেটা আমার নিজের নামে। এখানে আছে 1 বিঘে 2 কাঠা। ওই দেখো স্যালো মেশিন খুব কাছে কিন্তু, মানে আমার জমিটা একটা জমির পরেই, যেতে পাচ্ছি না প্রচণ্ডটারে কাদা এই দিকটা, ঠিক আছে, জল দিয়েছে জেঠুরা। এই দেখো কি বুনেছি বলো তো, এতদিন কি করছিলাম, কারণ 1 বিঘে 2 কাঠা জমি, আমি জানি না ক্যামেরাটা কতটা দেখাতে পাচ্ছি, মানে আমার ফোন বলো তো কি 4G ফোন, মানে এটা 2018 সালে আমি কিনেছিলাম। মানে টাকা পয়সা খুব হিসাব করে আমি খরচ করি, বিশেষ করে নিজের জন্য খুব কনজুস, অন্যকে দেওয়ার জন্য সব দিয়ে দেবো। এটা কি বলো তো, এটা সর্ষে লাগিয়েছি। এ দেখো আমার মায়েরা, বোনেরা, দিদিরা, তোমরা আশা করি খুশি হবে, কারণ এইগুলোকে, এই আলগুলোকে কী করতে হয়, মাঠে চাষ করতে হলে না এই ড্রেন পরিষ্কার করতে হয়, কারণ জল আসবে না। ওই যে মেশিনটা দেখছো না, স্যালো মেশিন, আর এই স্যালো মেশিনটা থাকলে কি সুবিধা জানো তো, একটা চাষের ক্ষেত্রে হয়তো 100 টাকা খরচ হয় জলে, 100 কি 150 টাকা, মানে এত কম। আর যদি ডিজেলে জল দেওয়া না জমিতে, তো প্রচুর ডিজেল চলে যায়, মানে 1500-2000 টাকা শুধু ডিজেল চলে যাবে, কেরোসিন তেল চলে যাবে। তো এটা একটা আমাদের সুবিধা, মানে কম খরচে বেশি ফসল। এই যে কুদাল দিয়ে এই ড্রেনটাকে পরিষ্কার করতে হয়, কত বড় ড্রেন, ঠিক আছে, মানে জল আসবে না। আর এই যে দাঁড়াও, সর্ষে গাছটাই দেখো, সর্ষে দেখেছো, জমিতে সর্ষে লাগিয়েছি। তো এই জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি, আর গায়ের রঙটা অনেকটা খারাপ হয়ে গেছে, কারণ মাঠে খাটলে পরে না, যে কোনো পুরুষ মানুষের শরীর থাকে না, ঠিক আছে। আর ধরো এই মাঠে কাজ করে এই কুদাল দিয়ে কুবিয়ে এই সাইডগুলো না সব কুদাল দিয়ে কোবাতে হয়, তারপরে বড় বড় যে ঢিলাগুলো থাকে, মেশিনও তো আর পুরোটাই হয় না, সেই ঢিলাগুলো ভাঙতে হয় কুদাল দিয়ে করে, তারপরে বীজ তো নিজেকে ছিটাতে হয়, বীজ ছিটিয়েছি, তারপরে জল দেওয়া টাইম টু টাইম। তো এই সর্ষেগুলো যখন বড় হবে, তখন অবশ্যই যে সমস্ত দিদিরা নদিয়ার মধ্যে আছো, যারা এদিকে আসতে চাও, অবশ্যই এখানে এসে অনেক ভিডিও শ্যুট করতে পারবে। জায়গাটা খুব সুন্দর, মানে পুরো মাঠটা পুরো সর্ষে ফুল হয়ে যায়, ঠিক আছে। আর এই যে কলাই, আমার আর একটা জমিতে কলাই লাগানো আছে, যেটাই যে আমার কলা বাগান, যেটা নিয়ে অনেক টোল হয়েছিলাম, কারণ এটা একজনকে দিয়েছিলাম করার জন্য, তাকে দিয়ে ছাড়িয়ে দিয়েছে, আমি তোমাকে আর করতে হবে না। তো দেখি, আমি তো একা পারবো না এটা পরিষ্কার করতে, এটা কিন্তু 8 কাঠা পুরোপুরি লম্বালম্বি, ঠিক আছে। তো এই জমিটা আমাকে করতে হবে, আর কিছুদিন পর জন নিতে হবে, জন নিয়ে পুরো পরিষ্কার করে দেবো। কি নোংরা করে ফেলেছে দেখেছো, কত বড় বড় গাছ। আমি যখন জমিটা দিয়েছিলাম তখন পুরো পরিষ্কার ছিল। আর এই যে কিছুটা কলাই লাগিয়েছি, এই দেখো কলাই হয়েছে, এই দেখো, নাইস না, কি সুন্দর কলাই হয়েছে, এইটুকু জায়গার মধ্যে কলাই দিয়ে দিয়েছি, মানে কত বড় জমি। আর আমার না ওই দিকটা বাঁশঝাড় আছে, ওই দিকটা পিছনে ওই দেখো বাঁশ গাছ দেখা যাচ্ছে, ওই যে এই সই দেখো বাঁশ গাছ। আর এখান থেকে দেখো বড় বড় সব দামি দামি গাছ, এই সাইড দিয়ে সব আমার গাছ, এই দেখো এই গাছগুলো সব ওই আল দিয়ে, মানে আলটা অনেক বড়, ওদিকে চওড়া, ঠিক আছে। মানে উনি যাকে দিয়েছিলাম বলো তো কী করতো, মানে পরপর সব কলা গাছ লাগানো ছিল, উনি করতো কি, কলা গাছের কলাগুলো কাটে বিক্রি করে দিত, আর কলা গাছ থেকে ছেটে ফেলে দিত। সাইড থেকে যেই কলা গাছগুলো হতো, না এই তো জল না এই তো সার, মানে এতটা আমার সর্বনাশ করেছে। লোককে দিলে যেটা হয়, নিজের সোনার জমি, ঠিক আছে। এই দেখো কি সুন্দর জমিটা পুরো পরিষ্কার করে ফেলেছি, হ্যাঁ। আর সকালবেলা রোদ দেখেছো, এখনো কুয়াশা দেখো মায়েরা, গ্রামের দিকটা কেমন, ওই দেখো কুয়াশা দেখাচ্ছে দেখেছো, ওই যে সাদা সাদা। এখন বাজে সকাল তোমার 9টা বেজে গেছে, সকাল 9টা বেজে গেছে, তারপরে ওই দেখো গাছগুলো কুয়াশা, দেখো ছাই ছাই, ওই যে পুরো মনে হচ্ছে ছাই 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 ছাই, ওই গাছগুলো দেখো, ওই যে গাছগুলো ছাই 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 ছাই, ঠিক আছে, ওগুলো কোনো কুয়াশা। আর সকালবেলা রোদ। এবার আমি সামনে ক্যামেরাটা করে দেখাচ্ছি আমার গায়ে কেমন রোদ, কেমন রোদ দেখেছো, মানে আমরা গ্রামের মানুষ, মানে খাঁটি শরীর হাড়ি। কেন বলছি এই কথা, সকালবেলা উঠে আমরা যখন মর্নিং ওয়াক করি না, তখন এই গায়ের রোদ, তারপর তোমার হলো ওই যে কুয়াশার যে জলটা, বলে না কুয়াশার জল, মানে ঘাসের উপর দিয়ে যখন আমরা হাঁটি মাঠে, তখন কুয়াশার জল পড়ে, তারপর এত সুন্দর একটা মানে মনোরম পরিবেশের, মানে প্রকৃতির হাওয়া। এই গরমকাল হলে বলো তো কী করি, ঘরে একটা কুলার আছে দেখেছো, কুলার চালালে হয় কি, ওখানকার যে জল আসে না, ওই জলে ঠান্ডা জমে যায়, তো কুলার চালাতে হয় না। পুরো সারা দিন এই যে বাগানটা আছে, বাগানে এখানকার সব লোক আমাদের বাগানে এসে পাটি নিয়ে এসে যে যার মতো বসে, কিছু বলি না, ঠিক আছে। তারপরে সামনে একটা বাগান আছে, এই যে এটাও একটা বাগান, ঠিক আছে, এই বাগানে সব থাকে, মানে পুরো হাওয়াটা, মাঠের পুরো হাওয়া সব এই দিকটা আসে, মানে এত সুন্দর একটা জায়গা। কারণ আমি যখন ওই কৃষ্ণনগরে আমাদের এই সায়েন্টিস্ট ম্যাডাম, উনি ওনার হাজবেন্ড যখন আসেন, তখন ওদের ফ্ল্যাটে গেলে কি হয়, মানে ওদের কিন্তু কোটি টাকার ফ্ল্যাট, দেখেছো কত দামি, ঠিক আছে। তো আমার সেখানে মন টেকে না, কেন টেকে না, সারাক্ষণ আটকানো, মনে হয় যে দম আটকে যায় সেখানে,
মানে লোকজন দেখতে পারি না। তারপর তোমার হলো মনে হয় কি নিঃশ্বাস নিতে পারছি না। সারাক্ষণ ওরা এসি চালিয়ে এসির মধ্যে থাকে, সে পোল্ট্রি মুরগির মতো, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? যে বেরোনোর কোনো জায়গা নেই, ওই ডাইনিং রুম ব্যাস এইটুকু, আর আমি ব্যালকনি। কী করব? আর আমরা ছোটোবেলা থেকে না ওই খেলে বড় জায়গা, আমাদের এই জিনিসগুলো পছন্দ। যেমন আমার বাড়িটা তোমরা দেখেছো যে কত বড়, পিছনে বাগান, বাগানটা পরিষ্কার হলে সুন্দর। তার বাড়িটা যদি ওই যে নতুন বাথরুম ওখান থেকে যদি ঘর করি, তাহলে আমার উঠোনটা কত বড় হবে পাঁচিল দিলে পরে, কত সুন্দর একটা জায়গা। যে মন খারাপ হলেও যদি বসো না বাড়িতে, রাস্তাতে প্রচুর লোক যায়, চেনা জানা মানুষ। হুম। তো যাই হোক, আশা করি আমার মায়েরা বলবে যে আমার চাষটা কেমন হয়েছে। ঠিক আছে? দেখো এত কাজ করি, এত ব্যস্ততা, ঠিক আছে, এত ব্যস্তর মাঝখানে থেকেও মানে এই যে এই জিনিসগুলো করা হয়েছে। ঠিক আছে? তাহলে সর্ষে হলে পরে না যে বিক্রিও করতে পারবো। আর যেহেতু আমি রান্না করি না, ওই তেল কিছুটা সর্ষে রেখে দেবো। যে আমার যে দিদি হালিশহরে বিয়ে হয়েছে, ওরা তো ওখানে খাঁটি জিনিস কিছু পায় না, এখান থেকে সর্ষে নেয়। ওই মাঝে মাঝে সর্ষে ইলিশ খাওয়ার জন্য। বেশি তো লাগে না, 1 কিলো সর্ষে হলে অনেক দিন চলে যায়। ঠিক আছে? আর সর্ষে তো হবে কুইন্টালের উপরে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার যে সমস্ত দিদিরা বোনেরা যাদের সর্ষের দরকার হবে, মানে খাঁটি সর্ষে, ঠিক আছে, তো আমি অবশ্যই দেবো, কোনো ব্যাপার না। ঠিক আছে? তোমরা আমাকে বলবে, তোমাদেরকে আমি কোনো টাকা পয়সা লাগবে না ভাইয়ের কাছ থেকে নিতে হলে। আমি কোরিয়ার করে তোমরা যেখানে থাকো না কেন আমি পাঠিয়ে দেবো। মানে কোরিয়ার বলতে বাই পোস্টের মাধ্যমে পাঠাবো, সেটাই আমি ইজি সিস্টেম। ঠিক আছে? তারপর আর তেলটাকে তো অত বেশি পাঠানো যায় না, কারণ প্রচুর চার্জ লেগে যাবে, কোরিয়ার চার্জ। যদি ওই অরিজিনাল সর্ষের তেল কী হয় জানো তো, একটা কথা বলি আমি তোমাদেরকে, মানে বাড়ি যেতে যেতে, জল নিচে কাদা। ঠিক আছে? অরিজিনাল সর্ষের তেল বাচ্চাদের মালিশ করতে, তারপর যে সমস্ত দিদিদের বোনেরা আজকাল হয় কি না, হাতটাও ব্যথা হয়ে গেছে ক্যামেরা ধরতে ধরতে, মানে যে সমস্ত দিদিরা বোনেরা ওই হেয়ার স্ট্রেট, হেয়ার রিবন্ডিং, তারপর এই ধরনের কিছু করে না চুলের ক্ষেত্রে, তো সেই জিনিসগুলো করলে কি হয় না, সেগুলো খারাপ, সত্যি খারাপ। কেন বলছি? আমি যে বগুলায় যে কোটিপতির বাড়িতে যাই, যে লাখপতি বলি, কত সুন্দর বাড়ি, ওটা আমার একটি দাদার। ঠিক আছে? তো বগুলার মধ্যে সবচেয়ে পুরনো বিউটিশিয়ান, তার নাম আর নিলাম না, সবচেয়ে পুরনো একজন বিউটিশিয়ান, তার প্রচুর নামডাক। আর তার ইনকাম দেখেছো যে ওই ইনকামের উপর ডিপেন্ড করে কয়েক লাখ লাখ টাকা, 30 লাখ 40 লাখ টাকা জমি কেনে, অত বড় বাড়ি, 3 তলা, 4 চাকা গাড়ি, সব ওই বিউটিশিয়ান থেকে। তো তাকে দেখেছি, বলে কি সুখে না, আমি বলছি দাদা এই যে যে মেয়েরা হেয়ার স্ট্রেট করে, হেয়ার রিমুভিং করে, বলে কি এদেরকে কি করে, অন্যান্য বিউটি পার্লারে গিয়ে লরিয়াল আরও কী কী বিশেষ কোম্পানি আছে, এই ধরনের কোম্পানি ক্রিম দিয়ে, তার স্টিক না কী বেশ কোম্পানি আছে, স্ট্যান্ডার্ড ক্রিম, এগুলো দিয়ে চুলগুলো পুড়িয়ে দেয়। ঠিক আছে? এতে চুল নষ্ট হয়, ওই 6 মাস ভালো থাকবে, তারপর আবার তো চুলের পুরো ফেসও হয়ে যাবে, বা অনেকের চুল 6 মাসের আগে ছিঁড়ে ছিঁড়ে যায় কমা ক্রিম দিয়ে। তো দাদাকে একটা দেখেছি এবার দুর্গাপুজোয় একটা প্রোডাক্ট আনতে, কী বেশ এস দিয়ে বেশ কী নাম, অনেক দাম, মানে এইটুকু একটা বোতল, মানে আমার হাতের হয়তো 2 বিঘা বোতল হবে, তার দাম 20,000 টাকা। কী ক্রিমটা জানো তো, মানে একবার ক্রিমটা যদি মানে যে সমস্ত ক্লায়েন্টরা দাদার কাছে যেত, কাস্টমাররা, ওরা বাড়ি থেকে শ্যাম্পু করে আসতো, দাদা শুধু ক্রিমটাকে লাগিয়ে দিত, ওই ক্রিমের উপর দিয়েই মানে দাদার একটা স্টিম মেশিন আছে দামি। ঠিক আছে? সেই মেশিন দিয়ে টেনে দিত, মানে মেশিন থেকে জল বেরোয়, কমা মেশিন দিয়েও কখনো স্ট্রেট করে না, তাহলে সে চুল পুড়ে যায়, রিস্ক থাকে। তো ওই মেশিন দিয়ে টেনে দিত, বাস স্ট্রেট হয়ে গেল চুল, মানে একবারেই। আর চুল অন্যান্য চুল যারা কমা ক্রিম দিয়ে স্ট্রেট করে, এটা অনেক মায়েরা বোনেরা জানো না, আমি দাদার কাছ থেকে দেখেছি যে যারা কমা ক্রিম দিয়ে করে না, প্রথমে একবার ক্রিম লাগালো, তারপর শুকিয়ে ধুয়ে ফেললো, তারপর আবার ক্রিম লাগালো, ক্রিম লাগিয়ে তারপর আবার চুল টানতো, মানে 2বার ক্রিম লাগাতো। তো এই দামি ক্রিমটা একবার লাগায়, বলে এতে চুল নষ্ট হয় না, মানে হেয়ার স্টাইল মানে তো চুল নষ্ট হয়ে যাওয়া। তো যে সমস্ত মায়েদের বোনেদের, অনেকটা ফালতু কথা একটু বলে ফেললাম, যে সমস্ত মায়েদের বোনেদের চুল নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ঠিক আছে, কোনো ক্রিম লাগানোর দরকার নেই, যত ক্রিম লাগাবে তত চুল নষ্ট হয়। চুলে তো একটা মানে ওয়েট আছে, যেমন আমার ওয়েট অনুযায়ী আমি ধরো মাথার মধ্যে 10 কিলো ওয়েট বহন করতে পারবো, মাঠে নিয়ে যেতে পারবো বাড়ি থেকে। এবার আমাকে যদি 20 কিলো ওয়েট বসিয়ে দেওয়া হয়, আমি নিতে পারবো? হয়তো আমি ঢ্যাল হয়ে পড়ে যাব। তো সে কারণে সে সমস্ত মায়েদের বোনেদের আমার ওই দাদা বলে থাকে, যেহেতু সে একজন অনেস্ট মানুষ, সে চায় না মানুষের মাথায় টুপি পরিয়ে ইনকাম করার, তো সে বলে যে সর্ষের তেল, পিওর যে সর্ষের তেলটা খাঁটি, সেটা চুলে লাগাতে, রাত্রে রাত্রে লাগিয়ে সকালে ধুয়ে ফেলতে। তো তাহলে চুল আগের মতো আস্তে আস্তে চলে আসবে, কোনো কিরিবে না। ঠিক আছে?
আর আমার নিজের দিদিরও চুল তোমরা দেখেছো যে পুরো পায়ের গিরু পর্যন্ত এত বড় চুল ছিল। তো আমার নিজের দিদিকেও দেখতাম যে ওই কেশকিং মেশকিং এই সমস্ত কোনো তেল নয়, ঠিক আছে। ও কী করতো, সর্ষের তেল, খাঁটি যে সর্ষের তেলটা আমাদের মাঠ থেকে হতো, মানে মাঠের যে সর্ষে, ঠিক আছে, ওই সর্ষের তেল রাত্রে আমার দিদিকে দিতে দেখতাম মাথায়, আর সকাল উঠে ও শ্যাম্পু করে ফেলতো, যেহেতু ওর কলেজ থাকতো। কারণ আমার দিদিও পলিটিক্যাল সায়েন্সের অনার্স নিয়ে কলেজ পড়াশোনা করেছে, ঠিক আছে। তো টিউশন থাকতো, তো সেই কারণে দিদি ওই সকালবেলা আর তোমাদেরকে একটা কথা বলি, যারা বাজার থেকে সর্ষের তেল কিনে নাও না, ওই সর্ষের তেলটা মাথায় দিলে দেখবে আঠা হয়ে যায় চুল, কিন্তু খাঁটি সর্ষের তেল মাথায় দিলে কিন্তু চুল আঠা হয় না, এটা তোমরা অনেকেই জানো না, ঠিক আছে। যারা একমাত্র খাঁটি সর্ষের তেল ইউজ করেছে তারাই জানে। তো আমার যে সমস্ত খুব কাছের প্রিয় যে সমস্ত দিদিরা যাদের চুল দেখেছো ড্যামেজ হয়ে গেছে, মানে হেয়ার স্ট্রেট করে, যদি কখনো মনে হয় না তোমাদের খাঁটি সর্ষের তেল চাই, ঠিক আছে, তোমরা আমাকে বলবে, আমি অবশ্যই, এখন তো না, হতে হতে এখনও 2 মাস কি 1.5 মাস, তো আমি অবশ্যই কুরিয়ার করে ছোটো বোতলে করে পাঠিয়ে দেবো তোমাদের যেই অ্যাড্রেসে, হতে পারে পুনে থাকো, কেউ ব্যাঙ্গালোর থাকো, তো এইটুকু আমি দিদিদের জন্য করতে পারি, আশা করি যে এইখান থেকে তেলটা পাঠাতে পারি, খাঁটি সর্ষের তেল, ঠিক আছে। তো চলো আর বেশি কথা বলবো না, তো অবশ্যই কমেন্ট করে আমার মায়েদের বোনেদের জানাবে যে বাইরের এত সমাজসেবামূলক কাজ করার পরেও, ঠিক আছে, চাষ শুরু করে দিয়েছে নিজের জমিতে। যে পুরুষ মানুষ ছোটোবেলাতে চাষি ঘরের ছেলে, চাষ না করলে একটা মনে একটা আনন্দই হয় না, ওই লোকের পিছনে পিএনপিসি করার থেকে, কাঠি করার থেকে নিজের জমিতে গিয়ে, জমি হলো সন্তান সমতুল্য, ঠিক আছে, নিজের জমিতে গিয়ে খাটো ভাই, ওতে মন মাইন্ড ফ্রেশ থাকবে, শরীর ভালো থাকবে, আর মানি আসবে, মা লক্ষ্মীর ঘরে আসবে, ঠিক আছে, মানে ফসল। যেটাই বলছি, আমাকে অনেকেই যুক্তিবোধক দেয় আমাদের এলাকার, যে সুখেন তুই তো একা, তোর তো কেউ নেই, তোর এত জমি এত দাম, এইসব জায়গার জমি বিক্রি করে দে, বিক্রি করে দে, ঘর বাড়ি করে নে। আমি বলছি না, কোনোদিন সেই ভুল করবো না, কারণ জমি হলো একটা অ্যাসেট মানুষের, আমরা মনে করি এটা। ধরো দেখো আমি আর সুস্থ আছি, কাল আমার সাথে তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, ধরো আমার একটা অ্যাক্সিডেন্ট হলো, তখন তো আমার ইনকাম করার কোনো উপার্জন থাকবে না, কেউ তো আমাকে বসিয়ে খাওয়াবে না, তখন কিন্তু এই জমি বিক্রি করে আমি অ্যাকাউন্টে রেখে আমি সুদ তুলে খেতে পারবো, সেই তখন। তাই এটা হলো অসময়ের অ্যাসেট জমিটা। তো এখন তো হ্যান্ডিক্যাপ না, এখন তো সুস্থ, যে কোনো কিছু করে খেতে পারবো, তো বিক্রি করবো কেন? তারা এই ধরনের যুক্তিবুদ্ধি দেয়, আমি শুনি না কারো কথা, কারণ আমি ছোটোবেলা থেকে খুব বুদ্ধিমান ছেলে, বুদ্ধিমান না হলে একা অল্প ইনকাম করে, ঠিক আছে, মাকে ক্যান্সার ট্রিটমেন্ট করাতে পারতাম না, বাবাকে ক্যান্সার ট্রিটমেন্ট করাতে পারতাম না, দিদিকে বিয়ে দিতে পারতাম না। আর দিদিকে দেখেছো কত কিছু দিয়েছি, গোল্ড জুয়েলারি এখনও দেখায়নি দিদির, ঠিক আছে, একটা 46,000 টাকাতে এই বছরেই জামা ষষ্ঠীতে এসি দিয়েছি আমি 5 স্টারের প্যানাসোনিকের। তারপরে ওই যে 15,000 টাকাতে একটা আলমারি দিলাম, ঠিক আছে। তারপর তো বলেছি যে সামনের বছর আমি ওকে বক্স খাট দেবো, দামি 50-60 হাজারের মধ্যে দামি বক্স খাট দেবো। তাহলে বুদ্ধিমান বলেই, ঠিক আছে, এখনও সংসারটাকে নিজের হাতে সামনে রেখেছে, এখনও মানে ধূলিসাৎ হয়ে যায়নি। তো আমার মতো এরকম ইয়ং জেনারেশনে কোনো ছেলে যদি মা বাবা মরে যায়, দেখবে সে বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, জমি জায়গা হয়তো বিক্রি করে, বা অ্যাকাউন্টে যা টাকা থাকবে বন্ধু বান্ধবের সাথে বা মেয়েবাজি করে সব টাকা উড়িয়ে ফেলবে, কিন্তু আমি সেটা করি না, ঠিক আছে। তো মায়েরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, কমেন্ট চাই। আর আমি অনেকের কমেন্টের রিপ্লাই দিতে পারি না, ঠিক আছে, কিন্তু আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, অন গার্ড বলছি, প্রত্যেকের কমেন্ট পড়ি, আমি রিপ্লাই দিও, হয়তো লেট হলেও আমি রিপ্লাই দিই। কারণ তোমরা দেখেছো এই মাঠের কাজে সন্ধ্যাবেলা এসে জল দেওয়া অনেক খাটতে হয়, ঠিক আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আশা করি তোমরা বুঝে গেছো যে কেন আমার লেট হয়, কারণ যখন যেই লোকেশনে যেতে হয়, কোনো প্রবলেম হলো, কোনো অসহায় মানুষের ফোন আসলে সেখানে আমি চলে যাই, তো সে কারণে আমার লেট হয়, ঠিক আছে। তো আশা করি প্রত্যেকের কমেন্ট পড়ি, সে শত্রু হোক আমার বন্ধু হোক, তোমরা কমেন্ট করবে আর আমাকে অনেক কিছু শেখাবে। যেমন কালকে একটি ভিডিওতে হয় না, পুরুষ মানুষ সমস্ত কাজ করে ওই পুজো খরচা, একটা ভুল বলে ফেলেছিলাম বাটির ক্ষেত্রে, যে নিরামিষকে আমিষ বলে ফেলেছিলাম, সরি। আমার একটি দিদি কমেন্ট করে জানিয়েছে, তো যেই ফুলের নামটা জানতাম না, আমার একটি দিদি সেই নামটা জানিয়েছে, তো আমার খুব ভালো লেগেছে, সত্যি বলছি, আই লাভ ইউ মাই অল সিস্টার।